মহানাটকীয়তার ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ১৬য় পর্তুগাল। অস্ট্রিয়াকে উড়িয়ে দিল স্পেন। আলজেরিয়ার বিপক্ষে লড়ছে সুইজারল্যান্ড। বিনিয়োগ আকর্ষণে ২ দশক পর নতুন ভিসা নীতি প্রণয়ন করছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন। মাত্র ২ কিলোমিটার শহর রক্ষা বাঁধের অভাবে ঝুঁকিতে বরিশাল নগরী। নিরাপত্তাহীনতায় দিন কাটছে নগরবাসীর। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। এবং কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। সংকটে ২৭,০০০ জেলে পরিবার। সরকারি সহায়তার চালের পরিমাণ বাড়ানোর দাবি। সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬,০০০-এর বেশি প্রধান শিক্ষক নিয়োগের জট খুলেছে। সেই সঙ্গে পরবর্তীতে প্রাথমিকে ৩৮,০০০-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২০% সরাসরি নিয়োগ ও ৮০% সহকারী শিক্ষকদের থেকে পদোন্নতির মাধ্যমে পদায়নের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৩ সালের ওই নিয়োগ বিধির পরে ২০১৭ সালে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এরপর আটকে যায় প্রধান শিক্ষক নিয়োগ। ২০১৯ সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় ৬৫,০০০-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়ে। দীর্ঘ ৯ বছর ওই রিটের নিষ্পত্তি করল আদালত। কেটে গেল নিয়োগ জটিলতা। এবারও ৩৬,০০০-এর বেশি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পূর্ণ হলে ৩৮,৪০০-র বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের ২ তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এ সময় উপস্থিত অ্যাটর্নি জেনারেল জানান, এর ফলে নিয়োগের জট কেটে গেছে। হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল ২০১৩ সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং করতে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। তবে এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে এখনও আইনি জটিলতা রয়েছে, তা নিরসনের অপেক্ষায় সরকার। এই যে একটা স্ট্যাগন্যান্ট অবস্থা ছিল, এই স্ট্যাগন্যান্ট অবস্থার যে অপসারণ করা গেল, এটা একটা স্বস্তির বিষয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছেড়ে দিতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপি ২% দিয়েছে, পরবর্তীতে ৫% দেওয়ার কথা বলেছেন। আর প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেন, দেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী যে ম্যানিফেস্টো রয়েছে, সেটাকে কীভাবে বাস্তবায়ন করতে পারবো এবং সবাই এক হয়ে কীভাবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কারকে বাস্তবায়ন করা। এবং আমরা বিশ্বাস করি, যদি আমরা সবাই একযোগে কাজ করি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাব যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে দেয়। এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি, এগুলো যেন প্রপারলি হয় এবং আমরা যেন আগামী দিনে সুন্দর জাতি গঠন করতে পারি, যে প্রত্যয় নিয়ে আজকে প্রধানমন্ত্রী তিনি এগিয়ে যাচ্ছেন। নৌবাহিনীর বহরে যুক্ত হল জাপানের 5টি উচ্চগতির পেট্রোল বোট। দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্র সম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের আওতায় 5টি পেট্রোল বোট বাংলাদেশের নৌবাহিনীর কাছে হস্তান্তর করে জাপান সরকার। ২০২৩ সালের নভেম্বর মাসে 5টি উচ্চগতি সম্পন্ন পেট্রোল বোট সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
সারা দেশে গেল 24 ঘন্টায় হাময়ের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1119 জন। 15 মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে এই রোগের উপসর্গে মৃত্যু হয়েছে 631 জনের। এ সময় 12,286 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন এসব তথ্য জানানো হয়। জুলাই আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে উল্লেখ করে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুত রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। রাজীব আহমেদের প্রতিবেদন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে থাকবেন বলে জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। এই কলেজের ছাত্রী হিসাবে ওনার পদার্পণ হবে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দিবসে। সাথে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সমন্বিত একটা প্রচেষ্টা, ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফও, ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক সেবাটা দেওয়ার জন্য আমরা অলরেডি উপজেলা লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল পাঠিয়ে দিয়েছি এবং আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমাদের ডাক্তার আগামী শুক্রবার দিন আমাদের মসজিদের জুম্মার পরে খতিবরা পর্যন্ত দিবে, জ্বর হওয়ার সাথে সাথে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে। দেশে সব ধরনের ভ্যাকসিন, রিয়েজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সকল ভ্যাকসিন, সকল রিয়েজেন্ট এই প্রায় 4 মাসে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক করে ফেলছি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। শহর রক্ষা বেড়িবাঁধের অভাবে বরিশাল মহানগরী বারবার প্রবল জোয়ার ও ঘূর্ণিঝড়ের সময় চরম ঝুঁকির মুখে পড়ছে। কীর্তনখোলা নদী তীরবর্তী প্রায় 2 কিলোমিটার এলাকা অরক্ষিত থাকায় নগরবাসী নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। নিরাপদ শহর রক্ষায় কার্যকর ও টেকসই স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর। শেখ শামীমের তথ্যচিত্রে তাহসিন তারিন। 26 কিলোমিটারের কীর্তনখোলা নদীর পাড় ঘেঁষা ধান নদী আর খালের শহর বরিশাল। দখল, দূষণ আর নদীর রুট পরিবর্তনে কয়েকবার বদলেছে এর মানচিত্র। 2023 সালে চরবাড়িয়া ভাঙার পার হয়ে বেলতলায় ড্রেজিং সহ 370 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয় শহর রক্ষা বাঁধ। অথচ বেলতলা, খেয়াঘাট, রসুলপুর হয়ে লঞ্চঘাটের 2 কিলোমিটার বাঁধের আওতায় না আসায় নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো এলাকা। জোয়ার ভাটার পানিতে ডুবে থাকে রসুলপুরের কয়েক শত পরিবার। পাশাপাশি অনিরাপদ হয়ে পড়েছে লঞ্চঘাট, মৎস্যঘাট সহ পুরো বাণিজ্যিক এলাকা। লঞ্চঘাট থেকে শুরু করে বেলতলা পর্যন্ত এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় বেরিবারটা অত্যন্ত জরুরি। সরকারের প্রতি আমাদের অকুল আবেদন এবং এই ওয়ার্ডের পক্ষ থেকে আমি বলবো যে আপনার সরকার যেন এটা সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দেয়। তারা নদীর পাড়ে বসবাস করে, এদের এই যে ভিটা বাড়ি হারানোর যে একটা যে থাকে প্রতি বছর, এটা থেকে তারা মুক্তি পাবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বা শহর রক্ষা পাবে। নদীর গতি পরিবর্তনশীল, তাই বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সাম্প্রতিক সময় এখানে ভাঙনের অধিক কোনো তীব্রতা নেই, আমরা এইটা সম্প্রতি জরিপ করে দেখেছি। তবে যেহেতু নদী গতিশীল, নদী মরফোলজি প্রায় বিভিন্ন সময় পরিবর্তন হয় যুগের বিবর্তনে, তো ভবিষ্যতে যদি এখানে ভাঙন পরিলক্ষিত হয় সেটা সমীক্ষার আলোকে, সমীক্ষার সুপারিশ অনুযায়ী আমরা প্রকল্প গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য পূর্ণাঙ্গ ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীর বাজারে সাপ্তাহিক ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। সবজির সরবরাহ কমে যাওয়ায় এবং পরিবহন ভাড়া বৃদ্ধিতে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তবে চাল আমদানির খবরে চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে এবং ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 170 টাকা পর্যন্ত ওঠানামা করছে। দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে
আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আসাদ, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? সাইফুল, কিছুদিন আগে আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা শেষ হয়েছে এবং এটিকে কেন্দ্র করে আসলে গরুর যে মাংসের বাজার সেটি এবং সেই সঙ্গে যদি যুক্ত করে যে কিছুদিন আগেই বাজেট পাস হয়েছে এবং এই দুটো পরবর্তীতে বাজারে যে প্রভাবের কথা সেটিকে যাচাই করাই আসলে আজকে মূলত কাজ ছিল। এবং আমরা বাজারে যে দোকানিরা রয়েছেন কিংবা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যে মূলত যে বিষয়টি জানাচ্ছেন যে বাজেট পরবর্তী সময়ে সবসময় আসলে যে বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ দেখা যায় সেটা তুলনামূলকভাবে এবার অনেকটুকুই কম। এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন মূলত যে পোলাওয়ের চালের দামটি মূলত একটু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পরে বেশ একটু চড়েছে এবং সেটি এখন খোলা পোলাও চালটি 170 টাকা এবং যেটি প্যাকেট পোলাও চাল রয়েছে সেটি 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া যদি ভোজ্য তেলের সরবরাহের প্রসঙ্গটি বলি সেখানেও কিন্তু বেশ স্থিতিশীল পরিস্থিতি রয়েছে, তবে সরবরাহের ঘাটতি কখনো কখনো দেখা যায়, তবে সেটি আগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই চলছে। এবং সবজির বাজারের কথা আপনি বলছিলেন যে সবজির দামের বিষয়টি, কারণ আসলে পরিবহনের ভাড়া এবং জ্বালানি তেলের যে সংকট কিছুদিন আগে ছিল সেটির ফলশ্রুতিতে এখনও কিছুটা অস্থিতিশীল পরিবেশ থাকলেও বাজেট পরবর্তী পরিবেশ অনুসারে ব্যবসায়ীরা বলছেন যে অনেকটা স্থিতিশীল রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে বর্তমানে ক্রেতাদের উপস্থিতির বিষয়টি যদি বলি সেটি কিন্তু এখনও তুলনামূলকভাবে কমই আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের বর্তমানে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে শুক্রবার দিনই মূলত কিন্তু মোহাম্মদপুর টাউন হল বাজারে সবচেয়ে বেশি ভিড় হয় এবং ক্রেতা সমাগম হওয়ার কথা, কিন্তু তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতার সমাগম অনেকটা কম। এবং এটির বাজেট পরবর্তী হোক কিংবা ঈদুল আজহার যে পরবর্তী পরিবেশ সেটির কারণে হোক, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সেই ধরনের কোনো ক্রেতা সমাগম এখন পর্যন্ত আমাদের চোখে এখনও পড়ছে না। এছাড়াও আপনি জানেন যে এখন মাসের একেবারেই শুরু এবং বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো চলছে, সুতরাং ক্রেতারাও আসলে বেলা করেই বাজারে আসছেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আসাদ। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1528 টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটারে 86 টাকা 93 পয়সা থেকে কমিয়ে 74 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর চেয়ারম্যান জালাল আহমেদ। ঘোষিত নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য জাহাজ ভাড়া কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। কেজি এলপিজির মূল্য যেটি জুন মাসে ছিল 157.06 টাকা, এটি জুলাই মাসে এসে হয়েছে 127.30 টাকা, অর্থাৎ কেজি প্রতি কমেছে 29.76 টাকা। 12 কেজি সিলিন্ডারের মূল্য জুন 2026 মাসে ছিল 1885 টাকা, যেটি জুলাই মাসে হবে 1528 টাকা। মাছের সুষ্ঠু প্রজননে 3 মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এতে কর্মহীন হয়ে পড়েছে 26,845 মৎস্যজীবী পরিবার। নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 20 কেজি করে চাল দেয়া হলেও তা অপর্যাপ্ত বলে জানান জেলেরা। চালের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে জেলে পরিবারগুলো। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদ প্রতি বছরের মতো এবারও মাছের সুষ্ঠু প্রজনন ও বংশ বিস্তারের লক্ষ্যে কাপ্তাই হ্রদে 3 মাস সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এতে বেকার হয়ে পড়েছে মাছের ওপর নির্ভরশীল 26,845 নিবন্ধিত মৎস্যজীবী। কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি উদ্যোগে প্রতি মাসে 20 কেজি করে চাল দেয়া হলেও বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতিতে তা অপর্যাপ্ত উল্লেখ করে সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। 3 মাসের জন্য 20 কেজি করে চাল দে, এরপর আর কোনো খবর নেয় না। ডাইলও নাই, চালও নাই, নুনও নাই, অনেক কিছু নাই, শুধু 20 কেজি চাল দে এক মাসে।
বদ্দা চালা দিয়ে 2 মাসে কি 2 মাসে 40 কেজি চাল দিই 40 কেজি চালে কি আর সংসার চলে নাতি আছে ছেলে মেয়ে আছে বউ আছে ওদের কি 40 কেজি দিয়ে হয় না 20 কেজি দিয়ে হয় এটার জন্য আমরা আবেদন করতেছি সরকার আমাদের শুধু 20 কেজি চাল দেয় 20 কেজি চাল আর পুরায় না 4 জনে একজনে যদি কাট করে একজনে খাইছে পুরুষ খাইছে 2 জন ও 2 জনে চলে পাচ্ছে আর 3 জনে তো পাচ্ছে না জেলেদের দাবির প্রেক্ষিতে চালের পরিমাণ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করার কথা জানায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC। এখানকার জেলেদের বা অন্যান্য যারা সংশ্লিষ্ট এই পেশার সাথে জড়িত সবারই একটা দাবি ছিল যে এইটাকে যাতে 40 কেজি করা হয় অথবা ন্যূনতম 30 কেজি যাতে করা হয়। তো এটার জন্য জেলা প্রশাসন তারপরে BFDC এবং মৎস্য অধিদপ্তর আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আমাদের মন্ত্রণালয়ে এই বিষয়ে আমরা জিনিসটা অবহিত করেছি। তো আমরা আশাবাদী এই মন্ত্রণালয় এই বিষয়টা বিবেচনায় নেবে। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর মাছ ধরা বন্ধকালীন সময়ে 50 থেকে 60 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা ছাড়ে BFDC। মেহেরপুরে স্কুল ফিডিং প্রকল্পে শিক্ষার্থীদের পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। প্রকল্পের কর্মসূচি চালু হওয়ার পর থেকেই নিম্নমানের খাদ্যপণ্য দেয়া হলেও স্থানীয় শিক্ষা কর্মকর্তার যোগসাযোগে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধে চলতি বছরের 29 মার্চ গাংনী উপজেলায় চালু হয় স্কুল ফিডিং কর্মসূচি। উপজেলার 162টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 18,347 জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেয়া হয় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সাতক্ষীরার সুশীল এনজিওর বিরুদ্ধে শুরু থেকেই নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। পুষ্টির বদলে কোমলমতি শিশুদের পাতে জুটছে পচা ডিম আর ছত্রাকযুক্ত বিষাক্ত পাউরুটি। আর এসব নিম্নমানের ও পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। ডিম পচা, খুব গন্ধ, আমরা খেতে পারছি না। কুসুম টুসুম সব কালো ছিল, দিয়ে আমি ফেল দিলাম, ওই ডিম পচা ছিল। অনেকবার পচা পাউরুটি পেয়েছি, ওগুলা খেয়ে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়। পাউরুটিতে মাঝে মাঝে কয়েকদিন ছত্রাক দেখা গেছে, ওগুলো বাচ্চাদের দিয়ে ফেরত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদারকির অভাবেই এমন অবস্থা বলে অভিযোগ অভিভাবকদের। পচা ডিম তো আমিও খাবো না, আমার বাচ্চাকেও খাওয়াবো না, কাউকে তো খেতে দেবো না। এটা তো মনে করেন যে খারাপ। যে খাবারগুলো দিচ্ছে সেই খাবারগুলো তো ভালো মানের না। সরকারের কাছে দাবি যাতে যে খাবারগুলো দেয় সে খাবারগুলোতে মানসম্মত হয়। এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন বিষয়টি তার জানা নেই, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। আমার কাছে কোনো রিপোর্টই আসেনি যে এইরকম উপজেলা থেকে আমাকে দিবে, সেই আমরা ব্যবস্থা নেব না কেন? আমরা তদন্ত করাবো যে কোন দিন ঘটতে যায়, ঘটতে কিনা। শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি সচেতন মহলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে বেহাল নওগাঁর আত্রায়ের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবনের জীর্ণদশা, শৌচাগার সংকট, বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়া সহ জলাবদ্ধতার কারণে কমছে শিক্ষার্থীর সংখ্যা। ছাদের রেলিং ধসে শিক্ষার্থী আহত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। সংস্কারের অভাবে বেহাল নওগাঁর আত্রায়ের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ অবকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানটি আজ নানা সংকটে জর্জরিত। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টিতে সরকারি উন্নয়ন বরাদ্দের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো ছোঁয়া লাগেনি। ভবনের জীর্ণদশা, শৌচাগারের সংকট, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে মাত্র 225 জনে। বৃষ্টির সময় শ্রেণীকক্ষে পানি পড়া সহ কোথাও কোথাও চুন সুরকি ঝরে পড়ছে। দ্রুত একটি নতুন ভবনের পাশাপাশি আধুনিক ক্যান্টিন নির্মাণ করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। আমাদের বিদ্যালয়ের ভবন খুব ঝুঁকিপূর্ণ, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি আমাদের বিদ্যালয়ে একটি নতুন ভবন তৈরি করা দেওয়া হোক। এখানে আমরা আমাদের বাচ্চাকে দিয়ে পাঠার খুব চিন্তার মধ্যে থাকি।
ভবনের অবস্থা খুব একটা ভালো না। আমাদের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা খুব চিন্তার মধ্যে থাকি। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিদ্যালয়ের ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এমত অবস্থায় আমরা ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অত্যন্ত আমরা বিপজ্জনক অবস্থায় আছি। এই ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আমরা সবসময় শঙ্কিত অবস্থায় থাকি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন যেন আমরা দ্রুত একটা ভবন তার ইয়েতে পাই। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে টিনের শেড করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু মেরামতেরও কোনো আসলে সুযোগ নেই, মেরামত করলেও ভূমিকম্প হলে এটার সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা পার্শ্ববর্তী কোনো স্থানে আমাদের তাদেরকে এই ক্লাস করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যালয়টির সংস্কারে শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এখানে নতুন ভবন দেওয়াতে উল্লেখযোগ্য মনে করছেন, যেটা আমাদের একটা উপজেলা কমিটি আছে, যেটা আমাদের বিকালে মিটিং আছে, মিটিংয়ে এই বিল্ডিংটা অকেজে ঘোষণার জন্য আমরা সবাই আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অতি দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে। বান্দরবান সদর ইউনিয়নের রেইসা উচ্চ বিদ্যালয়ে আগামী ৪ জুলাই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি অফিসের উদ্যোগে কৃষক, কৃষানী সহ গণমাধ্যম কর্মীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া 10টি বিভাগের প্রায় 450 নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবার্স বাংলাদেশ সিপিডির উদ্যোগে 1503 জন নিবন্ধিত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য আলহাজ AZM রেজওয়ানুল হক। নওগাঁয় প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। পিরোজপুরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল বর্ষ উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরে বিরলে 3 দিনব্যাপী কৃষি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে 6000 প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ, গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 3000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ থেকে গাইবান্ধার বালাসীঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে র্যালি ও পথসভা হয়েছে। দিনাজপুরের বিরলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্ট এবং স্বেচ্ছাসেবী সংস্থা ও দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। জয়পুরহাটের 5 বিবিতে 3000 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। ময়মনসিংহের ত্রিশালে 3300 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন সংসদ সদস্য ডক্টর মাহবুবুর রহমান লিটন। নওগাঁর বদলগাছিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্সের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে 5 দিনব্যাপী ফাস্টফুড ও বেকারি পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুলাই 3য় সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি আলোচনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান সরকারের একাধিক সূত্র। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় বৈঠকে পারমাণবিক ইস্যু বাদ দিয়ে মূলত লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর সংকট নিয়ে আলোচনা হবে।
সব ফ্রন্টে যুদ্ধবিরতি ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি না খোলার শর্ত দিয়েছে তেহরান। এছাড়া কাতারে আটকে থাকে ইরানের $6 বিলিয়ন ছাড়ার বিষয়েও পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। আবারও খেলার খবর। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে সংস্থাটির কাছে নথি ও তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিষ্ঠানটির উপপরিচালক সাইদুজ্জামানের সই করা 3টি পৃথক পত্রে বিসিবির সভাপতি বরাবর এসব রেকর্ডপত্র চাওয়া হয়। বৃহস্পতিবার জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। অভিযোগ তদন্তে সাইদুজ্জামানকে দলনেতা করে সহকারী পরিচালক মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক সুবিমল চাকমার সমন্বয়ে 3 সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে বাধ্যতামূলক বাংলা কিউআর নিয়ে ডিজিটাল লেনদেনে নতুন ধাপ শুরু করলো বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে তারা বলছে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে। এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে এইচএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থীরাও এবার বেশি। এছাড়া যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে হরমুজ ও জব্দ অর্থ নিয়ে আলোচনা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি রপ্তানি খাত। এছাড়া বঞ্চিত 3 বাহিনীর 150 কর্মকর্তাকে পদোন্নতি ও বকেয়া দিচ্ছে সরকার। নজরুল বর্ষ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশের মন কবি নজরুল। এছাড়া চীনা রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন, যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে 2 বছরে 5 শতাধিক শিল্প কারখানা বন্ধ, রপ্তানি আয়ের সঙ্গে নতুন আদেশ কমছে। বিশ্বকাপ ফুটবল নিয়ে তারা বলছে পেনাল্টি নিয়ে বিতর্ক, সেনেগালের কান্না। 3 বাহিনীর সাবেক 150 কর্মকর্তাকে পদোন্নতি। আর চীনা রাষ্ট্রদূতের ব্রিফিং, বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে ঢাকার পাশে বেইজিং। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হাজার হাজার ভুয়া আসামি। এছাড়া কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সহজ হচ্ছে ভিসা নীতি, বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ, দ্রুত আসতে পারবেন বিদেশিরা। আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে, বিশ্বকাপ 2026 নিয়ে তাদের সংবাদ। এছাড়া খামেনিকে বিদায়ের প্রস্তুতি। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে সবার নজর স্থানীয় নির্বাচনে, তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বর অক্টোবরে। এইচএসসি নিয়ে তাদের সংবাদ। এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত 24,784 শিক্ষার্থী। এছাড়া প্রধানমন্ত্রীর সফর নিয়ে চীনের রাষ্ট্রদূত বলছেন ঢাকার অনুরোধেই তিস্তায় চীন, সমীক্ষা শিগগিরই। দৈনিক আমার দেশের শিরোনাম ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এছাড়া কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, নজরুলের আদর্শ বৈষম্যহীন দেশ গঠনের পথ দেখাবে। বিশ্বকাপ ফুটবল, আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, আরেকটি মেসিনামা নাকি রূপকথার নতুন অধ্যায়। আর সীমান্তের ওপারে বিজেপির অপ্রতুল সরবরাহ, ওপারে প্রযুক্ত নির্ভীর বিএসএফ। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মহানাটকীয়তার ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ 16য় পর্তুগাল। অস্ট্রিয়াকে উড়িয়ে দিল স্পেন, আলজেরিয়ার বিপক্ষে লড়ছে সুইজারল্যান্ড। বিনিয়োগ আকর্ষণে 2 দশক পর নতুন ভিসা নীতি প্রণয়ন করছে সরকার, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন। মাত্র 2 কিলোমিটার শহর রক্ষা বাঁধের অভাবে ঝুঁকিতে বরিশাল নগরী। নিরাপত্তাহীনতায় দিন কাটছে নগরবাসীর, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। এবং কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা, সংকটে 27,000 জেলে পরিবার। সরকারি সহায়তার চালের পরিমাণ বাড়ানোর দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে।
মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।